খাটাখাটনি হয়েছে কাকা, এবার টাকা পয়সা দাও আমাকে, আমি বাড়ি যাই। কি বললি, আর একবার বল শুনি। খুব ক্লান্ত লাগছে কাকা, সারাদিন তোমার এত ধান গোলায় তুলেছি কেটে, আমি আর পাচ্ছি না। তোর কথা না আমি কিছু বুঝতে পারছি না। কাজ করতে এসেছিস, কাজ করবি, টাকা আবার কি রে? এই ঘরে অভাব, সেই জন্যই তো তোমার কাছে কাজ করতে এসেছি এত ছোট বয়সে। আমাকে দেখে কি তোমার একটুও মায়া হয় না? কি বললি, মায়া? তোর মতো বিটকেল ফচকেদের এই সারাদিন এই রোদের মধ্যে কাজ করাতে পারলে তবেই আমার শান্তি। যা কাজ কর, বেশি বকবক করিস না। সকাল থেকে তো দুপুর হয়ে গেল, তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো, আমার খাওয়া হয়নি। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, সকালেও বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি। সেটা আমার সমস্যা নয়, তোর সমস্যা। তুমি টাকা না দিলে আমরা খাবো কি? বেশি টাকা টাকা করিস না, এক্ষুনি কানের গোড়ায় মেরে লাল করে দেবো, বুঝতে পারবি। যা বাঘ এখান থেকে, বাঘ। তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি, খেয়ে দিয়ে আবার আসবো, এমনিতেই অবেলা হয়ে গেছে। মেরে না ঠ্যাং ভেঙে দেব। বেশি বড় হয়ে গেছিস নাকি? তোর এই বুড়ি ঠাকুমার কথায় তোকে এই ধানের গোলাতে কাজ দিয়েছি, তোর বাবার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আমার সামনে ন্যাকামি করবি তো এখানেই মাঠের মধ্যে রোদে বেঁধে ফেলে মারবো, চিনিস না আমাকে? চিনবো না কেন, কম মার তো খাইনি তোমার কাছে। তাহলে টাকার কথা ভুলে যা, বাড়ি যাবি বলছিস? যা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আয়। যদি না আসিস তাহলে কিন্তু সত্যি সত্যি মার খাবি, কথাটা বলে দিলাম। আমি দৌড়ে গিয়েই খাওয়া দাওয়া করে চলে আসবো। বাবা ঋষি, তোকে দেখে আমার খুব কষ্ট হয় রে। কষ্ট পেয়ে আর কি করবে ঠাকুমা, যা কপালে আছে সেটা তো করতেই হবে। তা বলে রোজ এরকম অবেলায় এসে বাসি ভাত খেলে কি শরীর থাকবে? তার উপরে ভাতের সাথে কিছুই নেই, শুধু সাদা ভাত। কি করব বলো ঠাকুমা, আমি এত কাজ করি অথচ টাকা পয়সা দেয় না, উল্টে চাইলে মারতে আসে। আমাদের অসহায় পেয়ে যত ইচ্ছা অত্যাচার করছে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দেই ওদের ধানের গোলার কাজ। টাকা পয়সা যখন দেয় না তখন ছেড়ে দিয়ে অন্য কাজ দেখতে পারিস তো। আমাকে পরিষ্কার বলে দিয়েছে সেদিন, যদি ছেড়ে দিই তাহলে আমাদের এই বাড়ি ঘর তো ছেড়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমার আর ভালো লাগছে না এই অত্যাচার। গরিব হয়ে এই সংসারে আসাটা কি এত অন্যায়? তুমি চিন্তা করো না ঠাকুমা, একদিন আমি সব ঠিক করে নেব। যে বয়সে গ্রামের ছেলেরা স্কুলে যায় সেই বয়সে তুই গোলাতে হাড় ভাঙা খাটনি খাটছিস, আর আমি তোর বুড়ি ঠাকুমা হয়ে বসে বসে দেখছি। এর থেকে তো মরে যাওয়া ভালো। তুমি ভেবো না ঠাকুমা, একদিন আমাদের দিন বদল হবে, তোমার মুখে হাসি ফুটিয়ে তবেই আমার শান্তি। আর এখন বাসি খাবার খাচ্ছি বলে সারা জীবন যে বাসি খাবার খাবো এরকম কি কোনো কথা আছে? তুমি ভেবো না। ওগো, তুমি এতদিন পর এলে? হ্যাঁ গো, শহরে এবারে অনেক কাজ ছিল, একদম ছুটি পাচ্ছিলাম না। তবে এবারে বেশ কিছুদিনের জন্য এসেছি, আর যা টাকা পয়সা রোজগার করে এনেছি সংসার বেশ কিছুদিন ভালোই চলে যাবে। আমি তোমাকে টাকা পয়সার কথা জিজ্ঞেস করেছি, তুমি যখন এসেছো তখন নিয়ে আসবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি মানুষটা যে এতদিন পরে এলি সেটাতেই আমার মন ভরে গেছে। আজ দুপুরে ভালো কিছু রান্না করব। উফ, কতদিন বাড়ির রান্না খাইনি, তোমার হাতে রান্নার কথা খুব মনে পড়ে, বুঝলে? তুমি ছিলে না বলে আমিও ডাল ভাত ছাড়া আর কিছু ভালো খাইনি। জানো তো, যখন বাইরে থাকি তখন শুধু গ্রামের কথা আর তোমার কথা মনে পড়ে। তুমি তো তবু কাজের মধ্যে ব্যস্ত থাকো, আমার এই ঘর সংসারের মধ্যে শুধুই একাকিত্ব। তুমি বরং শহরের কাজ ছেড়ে গ্রামে চলে এসো। এই গ্রামে যদি কোনো রকম কাজ থাকতো তাহলে গ্রামেই থাকতাম, গ্রাম ছেড়ে কি আর শহরে যেতাম বলো? সত্যি আমাদের গ্রামে যেন কোনো কাজই নেই। তাছাড়া বাবা মা অভাবের মধ্যে কষ্ট করে পড়াশোনাটাই শিখিয়েছিল, সেটা যদি ঠিকঠাক কাজে না লাগাতে পারি তাহলে বাবা মাকে অপমান করা হয়। তোমার কথাটাও ঠিক। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, আমি ভালো কিছু রান্না করার ব্যবস্থা করছি। আজকে সারাদিন তুমি এত কথা বললে, এদিকে গ্রামের মানুষদের ব্যাপারে তো কিছুই বললে না। গ্রামের লোকেরা কেমন আছে? কাদের কথা শুনবে বলো? একদল শাসন করছে, আরেক দল শোষিত হচ্ছে। এটাই তো এই গ্রামের নীতি, সারা জীবন এটাই হয়ে এসেছে, সেই জন্যই তো থাকতে ভালো লাগে না। বুড়িমাদের সংসারটার কথা ভাবলেই বড্ড কষ্ট হয়। আগের বারে এসে শুনেছিলাম যে ঋষি কোথাও একটা কাজ করছে। তুমি একবার ভেবে দেখো, সারা দুনিয়াতেই শিশু শ্রম বেআইনি, কিন্তু আমাদের গ্রামে 12 বছরের একটা বাচ্চা পেটের দায়ে কিছু শয়তানের জমিতে দিনমজুরি করছে। তাও করছে তো করছে, শুধু দুবেলা মার খাচ্ছে, পয়সা কড়ি তো কিছুই দেয় না। তো ছেড়ে দিতে পারে না? মুখে বলা যতটা সহজ ততটা বাস্তব সহজ নয় কিন্তু। কেন?
মানিক আর রূপচাঁদের হাতে ক্ষমতা আছে। ওরা বুঝে গেছে যে অসহায় ঋষিকে খাটিয়ে নিতে পারবে ওরা, সেজন্য ওদের গোলাম করে রেখে দিয়েছে। বুড়িমাকে ওরা পরিষ্কার বলে দিয়েছে যে কাজ যদি ছেড়ে দেয় ও, তাহলে গ্রাম থেকে ওদের তাড়িয়ে দেবে। তোমার কাছে কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। এই অবিচার কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও মেনে নিতে পারি না, শুধু তুমি বাড়িতে থাকো না বলে আমি প্রতিবাদ করতে পারি না। চিন্তা করো না, এখন এসে গেছি যখন, তখন দেখে নেব ওই মানিক আর রূপচাঁদের কত ক্ষমতা। কাউকে একজনকে তো প্রতিবাদ করার জন্য সামনে আসতেই হবে, না হলে এরা আরো বেশি করে পেয়ে বসবে। সেই মানুষটা আমি হব, তুমি চিন্তা করো না। বুড়িমা আমাদের অনেক সাহায্য করেছে, সেই সাহায্যের ঋণ চোকানোর সময় এখন। হ্যাঁ রে, ফচকেটাকে ভালোই জোগাড় করেছিস তুই, সারাদিন আর তোর লোকের দরকার পড়ে না। আমাকে কেন বলছিস? আরে দুজনের গোলার কাজই তো করে দেয়। সেই জন্যই তো বলছি, এরকম মাল তো পাওয়া যায় না আজকাল। দেখলে হবে, খরচা আছে। খরচা? মাইনে পত্র কিছু দিস না, তাহলে তোর খরচাটা কি? খরচাটা হচ্ছে আমার দিমাগ। দুদিন ছাড়া এই এসে পয়সা চায়, তখন হয় ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে হয়, না হলে চর থাবড়া লাগাতে হয়। তাছাড়া একটু পরই দেখবি এসে বলবে খিদে পেয়েছে, খেতে যাব, তখন আবার তাড়াতাড়ি আসবার জন্য ভয় দেখাতে হয়। এমনিতে তো খেতে যাওয়ার জন্য বাড়িতে ছাড়িস বলে মনে হয় না। পাগল আছিস নাকি? সারা দিন এরকম হাড় ভাঙা খাটুনির পর যদি পালিয়ে যায়? তো পয়সা দিস না, কাজ ছেড়ে পালিয়ে যাবার কথা বলে না। পাগল আছিস? হ্যাঁ, পালিয়ে যাবে ওর মরা বাবার সাহস নেই অত। বাড়িতে তো শুধু বুড়ি ঠাকুমা আছে, তাও নড়তে পারে না। পরিষ্কার বলে দিয়েছি, যদি কাজ ছেড়ে দিস তাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেব। তার মানে বাধ্য হয়ে কাজ করছে, তাই তো? আবার কি, পায়ের কাছে লোকে এমনি পড়ে থাকে না, লোককে পায়ের কাছে রাখতে হয়, জানিস তো। ভাই, তোর এই প্রতিভার জন্য তোর প্রতি অনেক ভালোবাসার সম্মান বেড়ে গেল। তোকে স্যালুট ভাই, স্যালুট। এরকম ভাবেই ব্যবসা চালিয়ে যাও, তাহলে আমরা তো এমনিতেই বড়লোক হচ্ছি, আরো লালে লাল হয়ে যাব। আমি যতদিন আছি তোকে চিন্তা করতে হবে না। কি করে পিঁপড়ের পেছন টিপে গুড় বার করতে হয় আমার জানা আছে। গ্রামে গরিব লোকগুলো আছে বলি তো আমরা বেঁচে আছি, ওরা বাসি পচা খাবার খাচ্ছে বলি তো আমরা বিরিয়ানি খেতে পারি। হ্যাঁ, এই বিভেদটা তৈরি করে রাখতে হবে, নাহলে পায়ের জুতো মাথায় উঠে যাবে। আমাদের বন্ধুত্বটা এরকমই চলতে থাকুক, তাহলে পুরো গ্রাম একদিন পায়ের নিচে থাকবে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল প্রায়, এবারে খেতে যাই কাকা। সারাদিন শুধু খাই খাই করিস কেন? চুপ করে গিয়ে কাজ করতে পারিস না? আসলে আমার হাতের মার খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো, যতক্ষণ না মার খাচ্ছে ততক্ষণ এদের টনক নড়বে না। সবাইকে মারধর করবার অভ্যেসটা তো ভালো নয় রূপচাঁদ বাবু। আরে বরুণ কবে এলে? হ্যাঁ, কালকে এলাম গ্রামে, এসে শুনছি তো তোমাদের রাজত্ব শুরু হয়ে গেছে এখানে। একেবারে মগের মুল্লুক বানিয়ে ফেলেছো গ্রামটাকে তোমরা। আমাদের গ্রামকে আমরা মগের মুলুক বানাবো না তো কি করব? বাইরে দুদিনের জন্য কেউ এসে মানে কি নিজেকে রাজা মনে করবে নাকি? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, গ্রামটা শুধু তোমাদের একার নয়, গ্রামটা আমারও। থাক থাক, বেশি খবরদারি করতে হবে না। কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো। এই বাচ্চা ছেলেটা ঋষি, এর মুখ দেখে তোমাদের কষ্ট হয় না? লজ্জা করে না একে নিয়ে এরকম পশুর মতো খাটিয়ে নিতে? তোমার ঘরের ছেলে নাকি? তোমার তো নাটক করছো কেন? হ্যাঁ, এসব চলবে না, বন্ধ করতে হবে, কারণ এটা বেআইনি। দেখো বরুণ, তোমার সব আইন ফাইন শহরে গিয়ে ঝাড়বে, এখানে বেশি চালাকি মারাতে আসবে না। এ বড্ড বেশি বেড়েছে আজকাল। ওরা আমাদের থেকে টাকা ধার নিয়েছিল, আর আমরা ওদেরকে খাটাবো। কিরকম ভাবে খাটাবো সেটা তোমাদের উত্তর দিতে যাব না। আইন আদালতকে ভয় পাও না? ভয় পাওয়াচ্ছ আমাদের? সব পুলিশ প্রশাসন পকেটে নিয়ে বসে আছি। এই যাও তো ভাই, ফোড়ো বড়। অনেক হয়েছে, এবার ভাগো এখান থেকে, যাও। এই বাচ্চা, কাজে যা, নাহলে মেরে তো ঠ্যাং ভেঙে দেবো। আর নিজের ঠ্যাংটাও কি তুমি ভাঙতে চাও বরুণ বাবু? ভালোই ভালোই কেটে পড়ো এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, তবে যেটা করলে সেটা ভালো করলে না, একদিন না একদিন ঠিক পস্তাবে। ফচকেটাকে ডাকতো। এই ছোড়া, এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে এদিকে আয়। কিছু বলছিলে কাকা? খেতে যাবো আমি। চাপ, সারাদিন শুধু খাই খাই, পেটের ভেতরে আগুন ঢুকিয়ে দেবো, বুঝতে পারবি তখন। যেটা বলছি সেটা উত্তর দে। ওই লোকটা কেন এসেছিল রে? তা তো আমি জানি না কাকা। আমি তো জানি না কাকা, তাই না? নাকামও দেখানো হচ্ছে, তাই না? সম্মানী, আমি নির্ঘাত জানি ওর এই বুড়ি ঠাকুমা নিশ্চয়ই চুগলিগিরি করেছে আমাদের নামে। নিজেদের কিছু করবার ক্ষমতা নেই, তাই লোক লাগানোর চেষ্টা করছে। ভাবছে শহর থেকে এসেছে বলে একেবারে আমাদের মাথার উপর চড়ে বসবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, আর কানটা তো আমাদের কাছেই আছে। আর এটা কি আজকে এত মার মারবো যে ওর ঠাকুমা অন্য কিছু করবার সাহস পাবে না? মার বেটাকে, মার মার মার। বাবা গো, মরে গেলাম, আমাকে আর মেরো না, মরে যাবো লাগছে, মরে গেলাম।
তোকে আমরা মারবো না, চিন্তা করিস না রে। তুই আমাদের সোনার ডিম পাড়া হাঁস, তোকে শুধু একটু করকে দিচ্ছি, উচিত শিক্ষা দিচ্ছি। এবার ভাগ ভাগ এখান থেকে, ভাগ। এদিকে আয় ঋষি, ঋষি এদিকে আয়। তুমি এখনো বাড়ি যাওনি বরুণ কাকা? কি করে যাই বলতো? তোর উপর এত অত্যাচার অবিচার দেখবার পর নিজে বাড়িতে গিয়ে কিভাবে ভালো মন্দ খাবার খেয়ে শুয়ে থাকি নিশ্চিন্তে। ছাড়ো না কাকা, আমার কপালটাই এরকম। তুমি আজকে এসে বলতে গিয়েছিলে বলে এখন আমাকে কে মারটাই না মারলো, মারতে মারতে তাড়িয়ে দিল আমাকে। হ্যাঁ রে, তোকে যখন ওরা মারধর করে তখন তো রাগ হয় না? গরিব মানুষের রাগ বলে কিছু থাকতে আছে নাকি? কি করবো রাগ করে? রাগ তো হয়। কি ইচ্ছে হয়? আমার হাতে যদি সেরকম ক্ষমতা থাকতো তাহলে আমিও দেখিয়ে দিতাম। তাহলে তোকে দেখিয়ে দেওয়া থেকে আটকাচ্ছে কে? মানে কি করব? দেখ, টাকা পয়সাও তো কিছু দেয় না, আর ওর কাছে কাজ করে তোর অভাবও কিছু দূর হচ্ছে না বাড়িতে। তাহলে পড়ে আছিস কেন? পড়ে পড়ে এভাবে মার খাওয়ার কোনো মানে আছে? তাহলে আমি কি করব কাকা? দেখ, কি করবি সেটা তো তোকেই খুঁজে বার করতে হবে। তবে আমি শুধু এতটুকুই বুদ্ধি দেব, প্রতিবাদ কর, ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নে। আরে ওদের মতো অহংকারী লোককে রাস্তায় আনতে 2 মিনিটও সময় লাগবে না যদি ঘুরে দাঁড়াস। প্রথমবার কেউ আমাকে এরকম ভাবে সাহস দিচ্ছে। শুধু একটাই কথা মনে রাখবি, যাই হয়ে যা আমি তোর পাশে আছি। এই বরুণ কাকা তোর পাশে আছে। ঠিক আছে কাকা, আজকে রাত্রে কিছু একটা ব্যবস্থা করব। খাওয়া দাওয়া হয়নি তো এখন তোর? যা যা, দৌড়ে যা, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নে। জীবনে প্রথমবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার সাহস পেয়েছি বরুণ কাকার ভরসায়। আজকে আমার মনে বরুণ কাকা যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনে আজ এই শয়তানদের পুড়িয়ে ছারখার করে দেব। ভাই ভাই, তাড়াতাড়ি ওঠ, আগুন লেগেছে, আগুন। তাই তো, এত আগুন করতে গেল। আগুন আগুন। কেউ হিংসে করে আমাদের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে। পালাও পালাও, বাইরে পালাও। আরে হায়, সব সর্বনাশ হয়ে গেল, আমাদের সব ধান পুড়ে ছাই হয়ে গেল। আমার মনে হচ্ছে এক রাতে ভিখিরি হয়ে গেলাম। আমাদের সব সম্পত্তি, সব টাকা পয়সা এই ধানে লাগানো ছিল। যতদিন না ধান কাটা আর গোলায় তোলা শেষ হচ্ছিল ততদিন আমরা পয়সা ফেরত পেতাম না। এই ফসলের সাথে সাথে মনে হচ্ছে আমাদের জীবনটাও পুড়ে ছাই হয়ে গেল আগুনে। আর চাইলেও কিছু করবার নাই রে, এখন শুধু মাথা চাপড়ে কাঁদা ছাড়া কোনো উপায় নেই। হায় 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 হায়। তুমি কাল কি খেলা দেখালে গো? দুপুরে বেরিয়ে সারাদিন বাড়ি এলে না, একেবারে সন্ধ্যায় এলে। তারপরে শুনছি সব পুড়ে ছাই হয়ে গেছে একেবারে ওদের। এটাই তো খেলা। আমি যখন গিয়েছিলাম আমাকে তাড়িয়ে দিল ওরা। ভাবলো যে ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব, কিন্তু জানে না যে ওরা যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তারপর তারপর কি করলে শুনি? উচিত বুদ্ধিটা দিলাম ঋষিকে। জানো, এত বড় শয়তানের দল, আমি কথা বলতে গেছিলাম বলে তার জন্য ছেলেটাকে আবার ধরে মেরেছে। সে যাই হোক, আজ থেকে তো ওর দুঃখ কষ্ট কমলো। উফ, আমার যা লাগছে না, মনে হচ্ছে যেন গায়ের রক্ত ঠান্ডা হচ্ছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে বুড়িমাকে আর ওর নাতিকে একসাথে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানোর। সেটা আর বলতে, ছেলেটার পড়াশোনার সব দায়িত্ব নেব ভাবছি আমি। দেখবে একদিনও খুব বড় মানুষ হবে। হ্যাঁ, কালকে বুঝতে পেরেছি ছেলেটার মাথায় বুদ্ধি আছে। এই গ্রামের সব থেকে বড় ব্যক্তি হয়ে ওঠার ক্ষমতা আছে ওর। তাহলে আর চিন্তা কিসের, লেগে পড়ো। তারপর বলো কেমন সৎকার করলাম। ওই আনন্দে আজ আমাদের ভালো ভালো রান্না হবে, একেবারে ছাদ্য হয়ে গেছে সব। আর তো কোনো উপায় রইল না রে, যা টাকা পয়সা বাড়িতে ছিল সব ধার মিটিয়ে কিচ্ছু বাকি নেই আর। এত তাড়াতাড়ি যে খেলা ঘুরে যাবে ভাবতে পারিনি। বুদ্ধি করে আমাদের ফাঁসিয়ে দিল রে। আমাদের অত্যাচার করাটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। খুব খিদে পেয়েছে ভাই, এতদিনে বুঝতে পারছি খিদের মর্ম। এতদিনে বুঝতে পারছি জীবনের ভুলগুলো। বুড়িমা আর ঋষির যা অবস্থা ছিল, আজকে আমাদের দুজনের অবস্থা তেমন। এই অবস্থা থেকে বাঁচবার কোনো উপায় জানা নেই ভাই তোর? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। নিজের সমস্ত সাম্রাজ্য এরকম আগুনে পুড়ে থাকতে দেখে আমার শুধু কাঁদতে ইচ্ছা করছে বসে বসে। খিদে পেলে আগুন জ্বলছে, এদিকে একটুও সহায় সম্বল নেই যে পেটে কিছু খাবো।
গ্রামের সবার সাথে শত্রুতা করে রেখেছি, কেউ আমাদের সাহায্য করবে না। একটাই উপায় আছে আমাদের সামনে, কি উপায়? বুড়িমাদের বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আমারও সেটাই মনে হচ্ছে, পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছি দরকার হলে। কিন্তু তাতেও মনে হয় না কিছু হবে, কারণ বরুণ ক্ষমা করার ছেলে নয়, আর বরুণ ওদের পেছনে আছে। দয়া করে অন্তত 1-2 দিনের খাবার তো দেবে, তাতেই হবে, অন্তত পেটে কিছু পড়ুক। এখনো আমি ভাবতে পারছি না যে আমাদের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, যেখান থেকে আর আমাদের ফেরবার কোনো পথ নেই। ঋষি, বাড়ি আছিস ভাই? বুড়িমা, বাইরে এসে দেখো, তোমার বাড়িতে 2টো কুকুর এসেছে অতিথি হয়ে। শয়তানের জাত তোরা, কেন এসেছিস এখানে? আমি তোমাদের পায়ে পড়ছি, আমরা জানি আমাদের সব দোষ, সেই দোষই আমাদের সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ঋষিকে আমরা অনেক মেরেছি, অনেক অত্যাচার করেছি, দরকার হলে আমাদের তোমরা মেরে নাও। কিন্তু কিছু খেতে দাও আমাদের, কতদিন কিছু খেতে পাইনি, আমাদের দেখে একটু তোমাদের মায়া দয়া হয় না? দয়া? তোদের মুখ থেকে দয়ার কথা শুনে ভালো লাগলো, তবে দয়া তোরা পাবি না। আজকে যে অবস্থায় তোরা আছিস, 2 দিন আগে সেই অবস্থায় এরা ছিল। আমি বারবার বলেছিলাম, শুনিসনি? দোষ হয়ে গেছে আমাদের, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা না করলে অন্তত কিছু খাবার দাও, খেয়ে অন্তত প্রাণটা বাঁচাই। সাপকে কখনো কেউ ঘরে ডেকে খেতে দেয় দেখেছিস? দুধ কলা দিয়ে কাল সাপ পোষার ভুল আমরা আর কখনো কেউ করব না। তোমরা বেরিয়ে যাও, আমাদের সামনে আসবে না তোমরা। আমাকে তোমরা রোদে ফেলে মারতে এখন কেমন লাগছে? বেরিয়ে যা বলছি, না হলে কিন্তু মারতে মারতে বার করব। আমার উঠোনে আছিস, এত বড় সাহস তোদের? দূর হ আগে। নীলিমা, আগে ঋষি আর বুড়িমাকে খেতে দাও, তারপর আমাদের নেবে। আজ আমরা আনন্দ করে সাদা ভাত আর খাসির মাংস খাবো, তবে অনেকটাই অবেলা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর রান্না করতে করতে। তাই আজ আমাদের ভোজ অবেলার সাদা ভাত মাংস। বাহ কাকিমা, তুমি এত সুন্দর রান্না করতে জানো, জানতাম না তো। তোমার হাতের মাংস আর সাদা ভাত খেয়ে তো আমার মন ভরে যাচ্ছে। কত জন্ম এরকম খেতে পাইনি। আর কষ্ট পেতে হবে না তোকে রে, এখন থেকে আমি তোকে আমার সাথে করে শহরে নিয়ে যাব, সেখানেই থেকে পড়াশোনা শিখবি তুই। আর আমি আমার বাড়িতে একা থাকি, আমার সাথে বুড়িমা থাকবে। হ্যাঁ, আমি নীলিমার মা হয়ে থাকবো। আসল খবর শুনেছো? কি খবর? আজকে সকালে শয়তান 2টো গ্রাম ছেড়ে চলে গেছে। বাঁচা গেছে। তোমাদের কাছে খাবার চাওয়ার পরে গ্রামে আর কয়েকটা বাড়িতে ভিক্ষে করেছিল, কেউ পাত্তা দেয়নি। তখন বুঝতে পেরেছে এই গ্রামে আর থাকতে পারবে না, তখন চলে গেছে দুজনে। একেবারে উচিত শিক্ষা হয়েছে, এরকমটাই হওয়া উচিত ছিল। তুই ঠিক করেছিস ঋষি। ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। এবারে তোর আসল মানুষের মতো মানুষ হওয়ার সময়। বড় হয়ে পড়াশোনা শিখে শুধু এই গ্রামটাকে ভুলে যাবি না, মনে রাখবি এই গ্রামের দায়িত্ব এখন থেকে তোর উপরে। পড়াশোনা শিখে একজন মানুষের মতো মানুষ হয়ে এই গ্রামের সব থেকে বড় লোক হয়ে উঠতে হবে তোকে। আর সব থেকে বড় কথা, আমরা যেমন গরিব ছিলাম, তেমন অজস্র গরিব অসহায় মানুষদের দায়িত্ব নিতে হবে। ঋষি পারবে, ওর বুদ্ধি আছে। তবে যাই হোক, এখন সবাই খাওয়ায় মন দাও। আমি তো খুব আনন্দ করে খাচ্ছি। আমাদের মতো গরিব অসহায়দের কপালে যে এরকম এত সুখের খাওয়া দাওয়া ছিল, জানতামই না। আমি প্রথম থেকেই বলেছি, অবেলায় এসে কষ্ট করে বাসি ভাত খেত ছেলেটা, আর আজ অবেলায় সাদা ভাত মাংস খাচ্ছে। এই তো জীবন। কষ্ট পেলে তবেই তো ভালো দিন আসে।